নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য মিশন জিকে 2024-এর 40টি সেরা প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকদিন সকাল 7টায় আমাদের যে ক্লাস আসছে, আজকে তার 14 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা প্রত্যেকটি বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন চুজ করে তোমাদের জন্য বেস্ট সেটটি আমরা তৈরি করি, যেখানে এক্সপ্লেনেশন এবং এমসিকিউ দুটো বিষয়ই থাকে। অর্থাৎ 40টি যদি এমসিকিউ তোমরা অ্যাটেম্প করো, এখানে আরো হয়তো 100টি তোমরা এক্সপ্লেনেশন সাথে পেয়ে যাবে। অর্থাৎ এই ক্লাসটি তোমাদের জন্য বেস্ট একটা সিরিজ এবং ক্লার্কশিপ পরীক্ষার পাশাপাশি সমস্ত পরীক্ষায় হেল্প করবে, বাট ডেডিকেটেডলি কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার জন্য এটি কিন্তু তৈরি করা হয়েছে। তো অবশ্যই প্রতিদিন সকাল 7টায় তোমরা এই ক্লাসটিকে অ্যাটেম্প করবে। পাশাপাশি আমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস, বিষয়ভিত্তিক প্রত্যেকটি সাবজেক্টের টপিক অনুযায়ী ক্লাস আমাদের কিন্তু অলরেডি আপলোডেড আছে, আপলোডেড হচ্ছে এবং হবে। তো সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেম্প করো। চলো আজকে শুরু করি আমরা ক্লাসটা। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, 1921 সালে মোপালা বিদ্রোহ শুরু হয় কোথায়? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেরালাতে মোপালা বিদ্রোহ হয় 1921-এ। তাহলে এখান থেকে তুমি দুটো বিষয় জানলে, একটা মোপালা বিদ্রোহ কত সালে হয়, 1921 সালে, কোথায় হয়, কেরালাতে হয়। ওকে, তো এরপরে আমরা দেখব যে বিভিন্ন তথ্য এর পাশাপাশি দেখো, ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ হচ্ছে এই মোপালা বিদ্রোহ। এই মোপালা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আলী এবং সৈয়দ ফাজি। তোমাকে পরীক্ষায় দেখবে জিজ্ঞেস করে যে উমুক বিদ্রোহের নেতা কারা, ঠিক আছে, সেরকম মোপালা বিদ্রোহের নেতা জিজ্ঞেস করতে পারে। তো সৈয়দ আলী এবং সৈয়দ ফাজি এই বিদ্রোহে যোগদান করেছিলেন। আর এই বিদ্রোহগুলো সমস্তগুলো কি কৃষক বিদ্রোহ। এখানে লিস্টটাও দিয়েছি আমি, দেখো কৃষক বিদ্রোহের, যেরকম নীল বিদ্রোহ বাংলাতে হয়েছিল 1859 সালে, নেতৃত্ব দিয়েছিল বিষ্ণু ও দিগম্বর বিশ্বাস, বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। রামসি বিদ্রোহ মহারাষ্ট্রে 1879 সালে হয়েছিল, বাসুদেব বলবন্ত ফাঁড়কে নেতৃত্ব দিয়েছিলেন। চম্পারণ সত্যাগ্রহ বা চম্পারণ আন্দোলন বিহারে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1917-এ হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই একা আন্দোলন তো পরীক্ষায় অলরেডি ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করেছে 2021 সালে, যে একা আন্দোলন একটি কি আন্দোলন, এটা হচ্ছে কৃষক আন্দোলন এবং এটা আওয়াদে হয়েছিল 1921 সালে মাদারি পাসির নেতৃত্বে। ঠিক আছে, তো এই হচ্ছে কমপ্লিট ইনফরমেশন একটা কোয়েশ্চেনের পেছনে। প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি প্রশ্ন আমাদের এইভাবেই অ্যারেঞ্জ করা, সো তোমরা ট্রাই করবে নোট ডাউন করা। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। সূর্যাস্ত আইন কি, যে আগেকার দিনে মানে ব্রিটিশ আমলে কি ছিল, একটা নিয়ম এনেছিল সূর্যাস্ত আইন নামে। ঠিক আছে, যেখানে বলা হয়েছিল যে জমির খাজনা নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে জমা দিতে হবে। ঠিক আছে, কাকে? যারা জমি চাষ করছে জমিদারদেরকে দিতে হবে। তো এরকম একটা ব্যাপার ছিল, এটাই হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত, কারণ নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে দিতে হতো। এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 সালে লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, এই মানে সূর্যাস্ত আইনের পরেই এটা হয়, কর্নওয়ালিস কোডের প্রবর্তন করেন। ঠিক আছে, যেখানে এই আইনটা বিধিবদ্ধ করেছিলেন তিনি লর্ড কর্নওয়ালিস। এবং তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, ঠিক আছে, এইগুলোতে স্বাক্ষর করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিসই। এবং সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে, কারণ তিনি সিভিল সার্ভিসের গোড়াপত্তন স্থাপন করেছিলেন ইন্ডিয়াতে। নেক্সট, ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন? ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, বিজি তিলক। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখানে দেখো, ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন 3 জন ব্যক্তি ছিলেন, শুধুমাত্র একজন নয়, বাট অপশন অনুযায়ী তোমাকে উত্তরটি করতে হবে। এখানে 3 জন ব্যক্তি কে কে? VS চিপলুনকার, বিজি তিলক, জিজি আগারকার। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? মহারাষ্ট্রের পুনেতে। কত সালে হয়েছিল? 1884 সালে। ঠিক আছে, এরপর আরেকটা প্রশ্ন হয়, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠাতা কে? গোপাল কৃষ্ণ গোখলে। কোথায় হয়েছিল? মুম্বাইতে হয়েছিল। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1905 সালে। এটাও পরীক্ষায় এসছে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবি কনস্টেবলের মতো পরীক্ষায়। ওকে, আচ্ছা দেখো, এখানে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? ম্যাডাম ব্লাভাস্কি এবং কর্নেল অলকোট। কত সালে? 1875 সালে। কোথায় স্যার? নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন। তো তোমাদের এইভাবে স্টাডি করতে হবে। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লাগছে লাইক প্রত্যেকে এখন ঠুকে দাও একটা, কারণ এটা করতে টাকা লাগে না, আমি দেখেছি লাইকটাও কে করে না, কনজুসের মতো পালিয়ে যায়। ঠিক আছে, একটা স্টুডেন্ট ক্লাসে অ্যাটেন্ড করছে, ভালো করে ইন্টারেকশন করছে, কমেন্ট করছে, লাইক শেয়ার করছে, এটা হলে কি হবে? একটা ইন্টারেকশন তৈরি হবে। আমাদের যেহেতু এগুলো লাইভ ক্লাস বা ফেস ভিডিও নয়, তাও তোমাদেরকে আমি বলছি এই বিষয়টা তোমরা করলে আমাদের একটা উৎসাহ জাগে। ঠিক আছে, চলো, মন হলে করবে, না হলে করবে না, ভালো যদি লাগছে করো, নাহলে করো না। ওকে, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তরটা তোমার হয়ে যাবে এখানে অপশন সি, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। এরপর ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা দেখব। দেখো,
ভারতীয় জাতীয় কংগ্রেস গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময় গঠিত হয়। কার সময় গঠিত হয় তোমাকে ডাইরেক্ট প্রশ্ন আসবে পরীক্ষাতে, লর্ড ডাফরিনের সময়, নামটা মনে রাখতে হবে। আচ্ছা, অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। তোমাকে প্রশ্ন করবে ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম, এ ও হিউম সংক্ষেপে লেখা থাকতেও পারে। আচ্ছা, প্রথম সম্মেলন কোথায় হয়? বোম্বেতে হয়েছিল। কত সালে হয়? 1885 সালে হয়। ডব্লিউ.সি. ব্যানার্জির নেতৃত্বে প্রথম সম্মেলন হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? অ্যানি বেসান্ত। প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে? বদরুদ্দিন তৈয়বজি। 1929 সালে জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1938 সালে হরিপুরাতে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1939-এও হয়েছিলেন, বাট তিনি রিজাইন করে দেন। পট্টাভি সীতারামাইয়া গান্ধী মনোনীত প্রার্থীর সাথে মতবিরোধের জন্য, মানে গান্ধীর সাথেই মতবিরোধের জন্য তিনি কিন্তু কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তারপরে 1941 সালে 40 সালে, তারপর 1941 সালে তিনি দেশ থেকে, মানে বাড়ি থেকে ছদ্মবেশে চলে যান বা পালিয়ে যান ব্যাপারটা। তো এরকম ঘটনা অনেক কিছু রয়েছে নেতাজির সাথে, ঠিক আছে। তো এই হচ্ছে কমপ্লিট ইনফরমেশন এখানে। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই বলেছে? ঠিক আছে, কোন শহরটিতে? চারটে অপশন রয়েছে যেখানে কোনো আকবর স্থাপত্য নিদর্শন বা স্থাপত্য কোনো এস্টাবলিশ করেইনি, ঠিক আছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে লাহোর। লাহোরে আকবর কিন্তু কোন রকম কোনো স্থাপত্য নির্মাণ করেননি। দেখো তিনটে অপশন এখানে দিয়েছি। আগ্রাতে কি রয়েছে? আগ্রা ফোর্ট। ফতেপুর সিক্রিতে পাঁচমহল বা বুলন্দ দরওয়াজা। দিল্লিতে বিভিন্ন মনুমেন্ট রয়েছে, যেগুলো হচ্ছে আকবরের। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটি আপডেট দেবো, জাস্ট তোমরা একটু দেখে নাও বিষয়টি, তোমাদের ভালো হবে। পিএসসি ক্লাসিক পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি ইতিমধ্যে, যেখানে 4000 ইনফরমেশন মানে এমসিকিউ প্লাস তোমরা ভোকাবুলারি পেয়ে যাবে বিষয়টা, যেখানে 50টি সেট পাচ্ছ, কোনো কোথাও পাবে না এটা, ঠিক আছে। 10টি ফুল লেন্থ মক টেস্ট, পাশাপাশি 40টি বিষয়ভিত্তিক স্পিড টেস্ট তোমরা পাবে, 5টি করে সেট প্রত্যেকটি বিষয়ের। আর বিশেষ একটা ফোকাস করা হয়েছে ইংলিশের উপরে। ইংলিশের যে 5টি সেট, সেখানে 1600 প্লাস ভোকাবুলারি রয়েছে পরীক্ষার কথা মাথায় রেখে এবং পরীক্ষা ওরিয়েন্টেড বিষয়। ক্লাসিপের জন্য এই প্র্যাকটিস সেটটি সেরা হতে চলেছে, কারণ ইতিমধ্যে বহু স্টুডেন্ট সংগ্রহ করেছে এবং ফিডব্যাক তারা দিচ্ছে। তো আমি চাই তোমরা প্রত্যেকে এটা সংগ্রহ করো এবং তোমার প্রিপারেশনকে বুস্ট করো। এটা এই মুহূর্তে 70% অফ চলছে, মাত্র 99 রুপিসের বিনিময়ে সংগ্রহ করতে পারবে। যারা ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। পাশাপাশি রয়েছে 1.5 বছরের ওয়ান লাইনার প্লাস এমসিকিউ বাংলা ভাষায় জানুয়ারি 2023 থেকে মে 2024 পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। কিসের জন্য? ক্লাসিক পরীক্ষার জন্য। কেন স্যার ক্লাসিক পরীক্ষার জন্য এটা ভালো হবে? কারণ ক্লাসিক বিগত বছরের প্রশ্নে ঘেটে করে দেখা গেছে যে 15 থেকে 16টি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। তাই তো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মজবুত করতে হবে, নাহলে কিন্তু হবে না। পাশাপাশি তোমরা ইংলিশটার ভিতটা মজবুত করতে চাইলে গ্রামারের উপরে বিশেষ ফোকাস করে আমরা নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের কমপ্লিট হ্যান্ড রিটেন ক্লাস নোট, যার মূল্য এই মুহূর্তে 149 হলে তোমরা 69 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে মেসেজ করো, এই নাম্বারে অনলাইনে পেমেন্ট করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দাও, তাহলে তোমরা পিডিএফ অ্যাভেল করতে পারবে। ওকে, চলো ক্লাসটি আবার কন্টিনিউ করি। 6 নম্বর প্রশ্ন, আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল? আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল, তো এটা হয়ে যাবে ঔরঙ্গজেব। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো ঔরঙ্গজেব সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য এখানে নেব। ঔরঙ্গজেবের যে সময়কাল ছিল মুঘল সাম্রাজ্যের ইতিহাসে, সেটা হচ্ছে 1665 থেকে 1707, মানে তিনি 1707 সালেই মারা যান, ঠিক আছে। এটা পরীক্ষায় ডাইরেক্টলি জিজ্ঞেস করেছে। 1659 সালে ঔরঙ্গজেব দারাকে পরাজিত করে এবং দ্বিতীয়বার রাজ্যাভিষেক হয় তার। 1659 সালে তিনি আলমগীর উপাধি নেন, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। তিনি জিন্দাপীর নামে পরিচিত বা জীবন্ত সাধু নামে পরিচিত। 1662 সালে মীর জুমলা বাংলা শাসনকর্তা কোচবিহার এবং আহোম রাজ্য আক্রমণ করেছিলেন। মুদ্রার কলমা খোদাই নিষিদ্ধ করেছিলেন কে? আকবর। তোমাকে জিজ্ঞেস করতে পারে মুদ্রার কলমা খোদাই কোন মুঘল সম্রাট নিষিদ্ধ করেছিলেন? আকবর। আচ্ছা, দরবারে তিনি নওরোজ উৎসব এবং ঝাড়খা দর্শন বন্ধ করে দিয়েছিলেন। তিনি ফতেয়া ই আলমগীরের প্রণেতা। তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে ফতেয়া ই আলমগীরের প্রণেতাকে, তাকে জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হয়। ঔরঙ্গজেব লাল কেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেছিলেন। ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন দাক্ষিণাত্য ক্ষতায় ঔরঙ্গজেবকে ধ্বংস করেছে। রিসেন্টলি ফুড এসআই আসা প্রশ্ন, ইভেন বিভিন্ন পরীক্ষাতে এসছে। ওকে, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন, এই প্রশ্নটা তোমাদের বহুবার রিপিট হয়েছে পরীক্ষাতে। দশেরা উৎসব বন্ধ করেছিলেন ঔরঙ্গজেব, ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে। চলো 7 নম্বর প্রশ্ন, আব্দুর রাজ্জাক কার সময় ভারতে এসেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আব্দুর রাজ্জাক এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের সময়। ওকে, দ্বিতীয় দেবরায়ের সময় আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে দ্বিতীয় দেবরায় ছিলেন কে? দ্বিতীয় দেবরায় ছিলেন সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং আহমেদ শাহ তার আমলে বিজয়নগর আক্রমণ করেছিল, ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্য অ্যাটাক করেছিল।
তিনি কি লিখেছিলেন? মহানাটক শুদ্ধনিধি এবং গঙ্গাবেটকর বা হাতি শিকারী উপাধি নিয়েছিলেন তিনি। কে? দ্বিতীয় আকবর, দ্বিতীয় দেবরায়। ডিন্ডিমা ছিলেন তার সভাকবি। তার সময় পারস্যদূত আব্দুর রজ্জাক ভারতে এসেছিলেন এবং সঙ্গম বংশের প্রতিষ্ঠাতাকে তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে। হরিহর এবং প্রথম বুক্কা হচ্ছে সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, গৌতম বুদ্ধের জন্মের সাথে যুক্ত প্রতীক কোনটি? তো এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে এসছে, পিএসসি ক্লাসিক পরীক্ষাতেও কিন্তু গৌতম বুদ্ধ রিলেটেড কোশ্চেন আসে। তো সমস্ত বিষয়গুলো তোমাকে জানতে হবে। গৌতম বুদ্ধের জন্মের সাথে যুক্ত যে চিহ্ন বা প্রতীক সেটা হচ্ছে ষাঁড়, ওকে, বা গাভী বলতে পারো, বা আবার পদ্মও হয়। ওকে, দেখো গৌতম বুদ্ধের জীবনে 5টি উল্লেখযোগ্য ঘটনা এবং সেগুলির প্রতীক এখানে আমি দিয়েছি। যেরকম জন্মের সাথে যুক্ত, তোমরা ভালো করে বলে নাও আমার সাথে এবং লিখে নাও। পদ্ম বা ষাঁড়। মহাবিনিশ্রমণ, এটা হচ্ছে ঘোড়ার সাথে যুক্ত, মানে ঘোড়া প্রতীক চিহ্ন। আচ্ছা, নির্বাণের সাথে যুক্ত বোধিবৃক্ষ। প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, সেটা চাকা প্রতীক। মৃত্যু বা মহাপরিনির্বাণ, এটা হচ্ছে স্তূপ। ওকে, আচ্ছা, গৌতম বুদ্ধের আদি নাম দেখো সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনীতে। কত খ্রিস্টপূর্বাব্দে? 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এই প্রত্যেকটি পয়েন্টে ইম্পর্টেন্ট, মেক শিওর করে নাও সকলে। নেক্সট, বিন্দুসারকে অমিত চেতাস বলা হয়েছে, এর উৎস হলো কোনটি? মানে বিন্দুসারকে অমিত চেতাস বলা হতো, এর সোর্সটা কি, মানে কোথা থেকে বলা হতো? ঠিক আছে, 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? তো সো এর কারেক্ট অ্যান্সার উইল বি এখানে স্ট্র্যাবো হবে। ঠিক আছে, অপশন সি হবে। দেখো বিন্দুসারের অনেকগুলো নাম ছিল যারা বিভিন্ন সোর্স থেকে জানা যায়। যেরকম বিন্দুসারের বিবিধ নাম উৎস যদি দেখি আমরা এখানে দেখতে পাবো, সংস্কৃত সাহিত্যে বিন্দুসারকে অমিত্রাঘাত বলা হতো। আর অমিত্রাঘাতেরই মানে সংস্কৃতের ট্রান্সলেশনটাই হচ্ছে অমিত চেতাস, যেটা স্ট্র্যাবো বলেছিলেন। আচ্ছা, রাজভাল্লি কথা সিমসেরি বলতেন স্ট্র্যাবো, অমিত চেতাস ফিনচুলিন বলতেন বিন্দুপালা। ঠিক আছে, তো এই প্রত্যেকটি নাম তোমরা দেখে নেবে। সেম জিনিসটা হয় চন্দ্রগুপ্ত মৌর্য, আই থিঙ্ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইয়া চন্দ্রগুপ্তের সাথে হয়। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? আবুল ফজল কার দরবারে ঐতিহাসিক ছিলেন? ঠিক আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে আকবরের দরবারে, অপশন এ। আবুল ফজল রচনা করেন আকবরনামা, আইনি আকবর। এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোনটি তুলা বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত? 4টে অপশন রয়েছে দেখো, শেফিল্ড, নিউ ক্যাসল, ল্যাঙ্কাশায়ার, কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে ল্যাঙ্কাশায়ার হচ্ছে তুলা অর্থাৎ কটন টেক্সটাইলের জন্য কিন্তু বিখ্যাত। এই ল্যাঙ্কাশায়ার বিশ্বের সবচেয়ে উন্নত টেক্সটাইল কেন্দ্র, এটা ইউকেতে রয়েছে। ইউকের অন্যান্য কেন্দ্রগুলি হচ্ছে স্কটিশ ডাউনল্যান্ড, যেটা বলছে নটিংহাম, আয়ারল্যান্ড, এগুলো হচ্ছে কটন টেক্সটাইল বা তুলা বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা টেক্সটাইল উৎপাদক দেশ। আচ্ছা, ভারতের প্রথম তুলা কল চালু হয় 1818 সালে কলকাতায়, এবং বোম্বেতে প্রথম মিল 1854 সালে শুরু হয়েছিল। এই বিষয়গুলো তোমাকে এখান থেকে রিলেটিভ ফ্যাক্ট হিসাবে জানতে হবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, আধুনিক শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়? ঠিক আছে, মডার্ন ইন্ডাস্ট্রির বোন বলা হচ্ছে কোনটাকে? সঠিক উত্তর লৌহ এবং ইস্পাতকে বলা হয়। এইখানে তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর আমাকে দাও তো দেখি প্রত্যেকে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, উত্তরটা হলো আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? প্রত্যেকে কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট ডেতে ক্লাসে নাম নেব সবার, যে যারা উত্তরটি সঠিকভাবে করেছে, এবং হার্ট দিয়ে দেবো। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, বোকারো স্টিল প্ল্যান্ট 1964 সালে ভারতে কার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল? এই টাইপের প্রশ্ন বা এই প্রশ্নটি পরীক্ষাতে বহুবার দেখা গেছে। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে বলো? বোকারো স্টিল প্ল্যান্ট 1964 সালে গঠিত হয়, কিন্তু কোন দেশের সহায়তায় গঠিত হয় তোমাকে বলতে হবে। ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর একটা বিষয় পরীক্ষা জিজ্ঞেস করে, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। কার সহায়তায় গঠিত হয়? জার্মানির সহায়তায় গঠিত হয় 1959 সালে। প্রত্যেকে এই বিষয়গুলো একটু লিখে নাও তো। আর একটা বিষয় হয় তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি এখানে, যে দুর্গাপুর। ঠিক আছে, কি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবাংলায় কার সহায়তায় গঠিত হয়? এটা হচ্ছে ইউকের সহায়তায় গঠিত হয়, 1959 সালে এটা হয়। আর বোকারো বললাম, ভিলাই, এটা লিখে নাও, ভিলাই হচ্ছে ছত্তিশগড়ের রাশিয়ার সহায়তায় গঠিত হয় 1959 সালে। ঠিক আছে, ওকে, 4টে মেনলি যে স্টিল প্ল্যান্ট রয়েছে সেইগুলো বিভিন্ন কান্ট্রির সহায়তায় সেই সময় এস্টাবলিশ হয়েছিল। 1959, 1964 খালি বোকারোটা হয়েছিল, বাকি 3টে 1959 হয়েছিল। ওকে, লিখে নাও এগুলো। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্রচেষ্টা ছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্রচেষ্টা ছিল, এটা হবে 1773 যে আইন, রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, এই 1773 রেগুলেটিং অ্যাক্টের কিছু প্রিন্সিপাল আমাকে জানতে হবে, দেখে নি আমরা।
দেখো এই আইনে বলা হয়েছিল কি কোম্পানির রাজনৈতিক এবং প্রশাসনিক কার্যাবলী প্রথমবারের মতো স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং বাংলার গভর্নর জেনারেলকে গভর্নর জেনারেল হিসেবে মনোনীত করা হয় এবং তাকে সহায়তা করার জন্য তার কাজে 4 জন সদস্যের একটি পরিষদ গঠিত করা হয়, কার্যনির্বাহী পরিষদ। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। কলকাতায় একটি সুপ্রিম কোর্ট ব্যবস্থা করেছিল এই আইনের মাধ্যমে 1774 সালে। এটি কোম্পানির কর্মচারীদের কোনো ব্যক্তিগত বাণিজ্যে জড়িত হতে নিষেধ করেছে, মানে এই নিয়মটাও কিন্তু এইখানে ছিল। সো দিস আর দ্য প্রিন্সিপালস অফ 1773 রেগুলেটিং অ্যাক্ট। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে? তো ভারত যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা বর্ণনা করা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু আপডেটটা দেখে নাও এখানে বিষয়গুলো। আমাদের সংবিধানের প্রস্তাবনা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আর ধর্মনিরপেক্ষ যে শব্দ সেটা যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধন 1976 এর মাধ্যমে। ভারতীয় ধর্মনিরপেক্ষতা সর্বধর্ম সম্ভাব্য, একটা সংস্কৃত টার্ম, সর্বধর্ম সম্ভাব্য, এর মূল গান্ধীবাদী নীতি দ্বারা প্রভাবিত হয় এবং যার অর্থ হচ্ছে সকল ধর্মের প্রতি সমান সম্মান। ঠিক আছে, সম্ভাব। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কিত বিস্তারিত উল্লেখ আছে? নাগরিকত্ব বা সিটিজেন সম্পর্কিত বিষয় উল্লেখ আছে কোন খণ্ডে বা কোন পার্টে? ওকে, তো কারেক্ট অ্যান্সার উইল বি এখানে হয়ে যাবে 16 নম্বরের দ্বিতীয় খণ্ডে, পার্ট 2 তে। ওকে, তোমাদের আরেকটা বিষয় আমি এখানে বলবো যে ক্লাসটি ভালো লাগছে তো? তোমার জেনুইনলি আমাকে বলা তো দেখি কমেন্ট করে যে হ্যাঁ স্যার ভালো লাগছে কি ভালো লাগছে না। নেক্সট 17 নম্বর প্রশ্ন, বোম্বের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি ওল্ড ওমেন্স আইল্যান্ড নামে পরিচিত? ওল্ড ওমেন্স আইল্যান্ড নামে পরিচিত। তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু একটা ইউনিক কোয়েশ্চেন। ওকে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কোলাবা। ঠিক আছে, কোলাবা নামে পরিচিত। দেখো ওল্ড ওমেন্স আইল্যান্ড বা লিটল কোলাবা হলো মুম্বাই শহর গঠন করা 7টি দ্বীপের মধ্যে একটি। 1838 সালে নির্মিত কোলাবা কাজওয়ে দ্বারা মূল মুম্বাই দ্বীপের সাথে যুক্ত ছিল। নেক্সট 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি কার্পেট বুননের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাশ্মীর। ওকে, 19 নম্বর প্রশ্ন, ফুসফুস ভিতরে আবদ্ধ হয়, এটা হচ্ছে প্লুরাল মেমব্রান। ঠিক আছে, ফুসফুসের ভিতরে আবদ্ধ হয়। নেক্সট, উত্তল গোলাকার আয়না দ্বারা গঠিত চিত্র, মানে যেটা ইমেজ ফর্মড বাই আ কনভেক্স স্ফেরিক্যাল মিরর, সেটা হয়ে যাবে এখানে আমাদের ভার্চুয়াল ইমেজ হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ হবে। নেক্সট, সমাজে সামাজিক বর্জনের কারণ কি? সোশ্যাল এক্সক্লুশন, সামাজিক বর্জন এর কারণ হচ্ছে বেসিক্যালি কাস্ট সিস্টেম বা বর্ণ প্রথা, অপশন সি। 23 নম্বর প্রশ্ন দেখো, ম্যাক্রো অর্থনীতিকেও বলা হয় কি? ম্যাক্রো অর্থনীতিকে বলা হয় আয়ের তথ্য। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ম্যাক্রো অর্থনীতি মানে হচ্ছে আয়ের তথ্য। ওকে, থিওরি অফ ইনকাম। 24 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয়? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয় কত সালে? 1894 সালে গঠিত হয়। দেখো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। আর 1894 সালে পিয়েরে ডি কুবার্টিন এবং ডেমেট্রিওস ভিকেলাস দ্বারা এটা এস্টাবলিশ হয়। ঠিক আছে, নেক্সট, কোন খেলার প্রতিযোগিতার সিরিজ দ্য অ্যাসেজ নামে পরিচিত? খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন দ্য অ্যাসেজ, এবং এটা কিন্তু ইউনিক কোয়েশ্চেন। তো দ্য অ্যাসেজ এটা হচ্ছে ক্রিকেট সিরিজ একটা। এই ক্রিকেট সিরিজটি হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের। ঠিক আছে, একটা টেস্ট ক্রিকেট সিরিজ। পরবর্তী প্রশ্ন, 1983 সালের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় ক্রিকেটার কে ছিলেন? যেটিতে ভারত তার প্রথম ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে। তাহলে 1983 সালে ভারত ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতে ক্রিকেটে, এবং সেই সময় সব থেকে বেশি উইকেট নিয়েছিল কোন ভারতীয় খেলোয়াড় যিনি এই মুহূর্তে একটা ভালো পদে রয়েছেন? সঠিক উত্তরটি অপশন সি হবে রজার বিনি। তো এই মুহূর্তে ইনি কে রয়েছেন বলতো? তোমরা কি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফ ভার্সন বুকটা নিয়েছো বা এনিওয়ে ক্লাস কি করেছো? তাহলে বলতে পারবে। তো ইনি হচ্ছেন বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি। ঠিক আছে, নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় ধ্রুপদী নৃত্যের কোনটি চরিত্রের প্রতীক মুখের উপর বিভিন্ন রং ব্যবহার করে? মানে কোন ধ্রুপদী ক্লাসিক্যাল ডান্সে মুখে বিভিন্ন কালার ইউজ করে? তো কেরলের কথাকলি এটা করে থাকে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কথাকলি সম্পর্কে অনেকগুলো তথ্য দেখবো আমরা আজকে। দেখো এটি সূক্ষ্ম শিল্পের 5টি রূপের সমন্বয়। সেই 5টি রূপ কি? নাট্যম, নৃত্যম, আর হচ্ছে নৃত্যম, সঙ্গীতম, বাদ্য। ঠিক আছে, নাট্যম মানে অভিব্যক্তি, নৃত্যম মানে নৃত্য, আর নৃত্যম মানে হচ্ছে আইন, সঙ্গীতম মানে হচ্ছে সঙ্গীত, বাদ্য মানে যন্ত্র।
আচ্ছা, কথাকলি চরিত্রে বিভিন্ন পোশাকগুলো দেখো, সাত্বিকা, কাট্টি, মিন্নুক আর ঠাতি। ওকে, নেক্সট 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মেঘালয়ের নৃত্য শৈলী? সঠিক উত্তরটি হয়ে যাবে 28 নম্বর প্রশ্নের লাহো ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ, অপশন এ। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যের রাজধানী কোনটি? তামিলনাড়ুর রাজধানী হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই, অপশন সি। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ইউএই এর মুদ্রার নাম কি? ইউনাইটেড আরব এমিরেটস এর মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হবে অপশন সি, দিরহাম। ওকে, অপশন সি, দিরহাম। দেখো, ইউএই রাজধানী হচ্ছে আবুধাবি, রাষ্ট্রপতি কে রয়েছেন? খলিফা বিন জায়াদ আল নায়ান। রাষ্ট্রীয় খেলা হচ্ছে উট দৌড় বা ক্যামেল রেসিং। ইউরো কোন দেশের মুদ্রা? ইউরোপিয়ান ইউনিয়নের। আচ্ছা, এখানে রিয়াল দেখো দেওয়া আছে, সৌদি আরব এবং ওমানের মুদ্রা। ডলারটি হচ্ছে ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মুদ্রা। নেক্সট প্রশ্ন, কোন অভিনেতাকে ছোট নবাবও বলা হয়, যার পিতা একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন? তো ইনি কে? খুবই ভালো একটি প্রশ্ন, এই প্রশ্নটি পিএসসি মিসলেনিয়াসে এসছে। সঠিক উত্তরটি হয়ে যাবে সাইফ আলী খান, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 32 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 18 ফেব্রুয়ারি। 33 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম ব্যবহার করতেন তা হলো কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভানু সিংহ নামে মানে ছদ্মনাম ব্যবহার করতেন। দেখো, আসল নাম এবং ছদ্মনাম দিয়েছি আমি এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে পরিচিত ছিলেন। রাজশেখর বসু পরশুরাম, প্রমথনাথ চৌধুরী বীরবল, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। ওকে, নেক্সট, সম্প্রতি হেলিকপ্টার ক্র্যাশ করে মানে দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন গত পরশু দিনে ইব্রাহিম রাইসি। ইনি কোন দেশের রাষ্ট্রপতি? তো ইনি হচ্ছেন ইরানের রাষ্ট্রপতি। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, ইরানের রাজধানী তেহরান, মুদ্রা হচ্ছে রিয়াল। 35 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ প্রতিযোগিতার পুল খেলা হয়েছে কোন দেশে? রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসেরই। সঠিক উত্তরটি হয়ে যাবে ভুটান। ওকে, অপশন সি। সম্প্রতি প্রতিরক্ষা সংক্রান্ত 12তম ভারত মঙ্গোলিয়া জয়েন্ট ওয়ার্কিং কমিটি গ্রুপ অনুষ্ঠিত হয়েছে, বৈঠকটা কোথায়? তো এটা মঙ্গোলিয়ার যে ক্যাপিটাল উলানবাটার সেখানেই হয়েছে। 37 নম্বর প্রশ্ন, কোন দেশকে 2027 সালের মহিলা বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয়েছিল মানে হয়েছে আর কি? সঠিক উত্তরটি হয়ে যাবে 2027 এর মহিলা ওয়ার্ল্ড কাপ হবে ব্রাজিলে, অপশন এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নোয়া দ্বারা প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে গত বছরে বিশ্বের কতটা প্রবাল প্রাচীর ব্লিচ হয়েছে? তো কোরাল ব্লিচিংটা তোমাদের জানতে হবে। কোরাল ব্লিচিং মানে হচ্ছে কোরাল ধ্বংস হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, কোরালের মরে যাওয়া, মৃত্যু, এটা হচ্ছে কোরাল ব্লিচিং নামে পরিচিত। ঠিক আছে, তো এটা 60% হয়েছে আগের বছর। আর নোয়ার ফুল ফর্মটা জানতে হবে, ন্যাশনাল ওশিয়ান অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট, নিখাত জারিন যিনি সম্প্রতি এলর্ডা কাপ 2024-এ স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন খেলার অন্তর্গত? সো কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে এখানে, তিনি বক্সিং এর সাথে যুক্ত নিখাত জারিন। কোথায়? বক্সিং এর সাথে যুক্ত, অপশন বি। ওকে, দেখো, কাজাখস্তানের আস্তানায় 2024 সালের তৃতীয় যে ইলোর্দা কাপ, সেখানে নিখাত জারিন এবং মীনাক্ষী ভারতের হয়ে স্বর্ণপদক বা গোল্ড মেডেল জয়লাভ করেছেন। নেক্সট, সম্প্রতি উইলিয়াম লাইচিংতে কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? উইলিয়াম লাইচিংতে, সঠিক উত্তরটি হয়ে যাবে তাইওয়ানের রাষ্ট্রপতি হিসাবে ইনি নির্বাচিত হয়েছেন। তাইওয়ান সম্পর্কে দেখবো, তাইওয়ানের রাজধানী তাইপেই, তাইওয়ানের মুদ্রার নাম নিউ তাইওয়ান ডলার। ওকে, তো এই হচ্ছে 40টি বাছাই করা সেরা জিকে। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করো এবং আমাদের স্ট্যাটিক জিকেরও ক্লাস রয়েছে প্লেলিস্ট আকারে, সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো পরের পর ওয়াচ করো, খাতায় নোট ডাউন করো এবং রিভিশন করো। আর হ্যাঁ, তোমরা যারা স্ট্যাটিক জিকের সমাধান খুঁজছো, হ্যান্ড রিটেন কমপ্লিট ক্লাস নোটবুক আমাদের ইতিমধ্যে রয়েছে, ক্লাসিক পরীক্ষাকে মাথায় রেখে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস 149, বাট তুমি এই মুহূর্তে 79 রুপিসের বিনিময়ে সংগ্রহ করতে পারবে। ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও প্রত্যেকদিন কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। সেখানে ইংলিশ এবং জিকের উপরে কুইজ সেখানে প্রতিনিয়ত হয়। তো ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপের নাম, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, টেলিগ্রাম গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে, লোগোটা দেখে জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরের দিন। সকলে অবশ্যই উপস্থিত থাকবে ক্লাসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।